ডাক্তার জাহিদুর রহমান ভারতের দিল্লিতে এয়ারপোর্টে যে আটক হয়েছিলেন, এটি নিয়ে গত রাত্র থেকে ব্যাপকভাবে তুমুল আলোচনা দেশে বিদেশে বিভিন্নভাবে। এমনকি সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের একজন ডেপুটি হাই কমিশনারকেও তারা তলব করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, আমি যে তথ্যগুলো আপনাদেরকে এখন জানাবো এবং যেই বিশ্লেষণটুকু করবো, আপনারা শুনলে পরিষ্কার হয়ে যাবেন পুরো ঘটনাটি এই ডাক্তার জাহিদুর রহমানের যে সাজানো এবং পূর্ব পরিকল্পিত, এটি একেবারে পানির মতো স্বচ্ছ এবং পরিষ্কার। কেন বলছি, প্রথম একটু যেতে চাই এই জাহিদুর রহমানের আপনারা ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, এই ভদ্রলোক বিএনপি সরকারের উপদেষ্টা হয়েছেন। কি উপদেষ্টা? তিনি হয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হয়েছেন, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। আবার বলছি, একটু মাথায় নিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। তিনি যেই ওসান জিনের সম্মেলনে অংশ নিতে যাওয়ার কথা বলছেন বা যেটি বলা হচ্ছে, সেই ওসান জিন সম্মেলনে তিনি কেন যাবেন, তার সম্পৃক্ততা কি? কারণ কি হচ্ছে, ওসান জিন অ্যাসোসিয়েশনটি হচ্ছে একেবারেই ব্লু ইকোনমি এবং সমুদ্র বিষয়ক একটি ফোরাম। এটি আমি আপনাদেরকে আরো একেবারেই পরিষ্কার করে দিচ্ছি, যাতে আমিও কোনো ভুল না করি এবং আপনারাও আশা করি পরিষ্কার হয়ে যাবেন। ইন্ডিয়ান ওসান জিম অ্যাসোসিয়েশন IORA 23টি সদস্য রাষ্ট্র এবং 10টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা। 1997 সালের 7 মার্চ এটি প্রতিষ্ঠা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এখন এই যে সামুদ্রিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন, এই সংক্রান্ত কোন ফোরামে অংশ নিতে হলে সেটি যাবেন কে? অর্থ উপদেষ্টা যেতে পারেন, অথবা জলবায়ু বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা যেতে পারেন, বড়জোর পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি আছেন তিনি যেতে পারেন, এই তো, অথবা পরিবেশ বিষয়ে যিনি আছেন তিনি যেতে পারেন। ইনি হচ্ছেন তথ্য সম্প্রচার, ইনি এই টিমের নেতৃত্ব দিচ্ছে, সেখানে যাওয়ার কথা তিনি বলেছেন। এখন স্বাভাবিকভাবেই যেই ব্যক্তিটি, এই ডাক্তার জাহিদুর রহমান আপাদমস্তক ভারত বিদ্বেষী একজন মানুষ, তিনি উঠতে বসতে প্রতি কথায় কথায় তিনি ভারতের বিরুদ্ধে আগে থেকেও উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং এখন প্রতিদিন তিনি যত টকশোতে অংশ নেন, যত লেখালেখি করেন, প্রতিটা জায়গায় তার কথার মূল উপজীব্যই থাকে ভারতকে গালি দেওয়া, ভারতের সরকারকে গালি দেওয়া, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে, বিশেষ করে মৌলবাদী গোষ্ঠীকে উস্কে দেওয়াই হচ্ছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এটি আমি যে বলছি সেটি না, আপনারাও মিলিয়ে দেখেন, প্রয়োজনে তারা যাকে না চিনেন সেটি দেখেন। সেই ব্যক্তি গেলেন, আচ্ছা ভারতে গেলেন, উনি বুঝলাম ওনার সঙ্গে যায় না কিংবা ওনার সঙ্গে মোটেই সম্পৃক্ততা নাই এরকম একটি ফোরামে তিনি যাচ্ছেন। আচ্ছা, সরকারের উপদেষ্টা, আপনারা যারা বিভিন্ন সরকারি ফোরামে বা যে কোনো বেসরকারি কোনো ফোরামে, ইন্টারন্যাশনাল কোনো ফোরামে, কোনো কনফারেন্সে অংশ নিতে গিয়েছেন বা যাবেন বা যান, তারা তো জানেনি, যারা যাননি এখন তাদের জন্য বলছি। সরকারিভাবে ডিও লেটার দিয়ে কিংবা সরকারিভাবে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এনওসি দিয়ে হোক, সরকার যে ডিও লেটার দিয়ে হোক,
প্রতিটা দেশে যখনই কোনো কনফারেন্সে যাওয়া হবে, সেই কনফারেন্সের আয়োজকদের পক্ষ থেকে এয়ারপোর্টে মানে বিমানবন্দরে ইমিগ্রেশনে একটি চিঠি পাঠানো হয়। সেখানে প্রত্যেকের নাম থাকে যে এই ডেলিগেট অমুক দেশ থেকে আসবে, এবং ইমিগ্রেশনে সেটি তালিকাটি সবসময় তাদের হাতে থাকে। যিনি যাবেন এই কনফারেন্সে অংশ নিতে, তিনি যদি সরকারি হন, সরকারি যদি না হন, বেসরকারি হলেও ইমিগ্রেশনে তার যখনই নাম দেখবে সিস্টেমে, তারা কিন্তু লিস্টে দেখতে পারবে। তো ধরে নিলাম, আমি ওইটুক পরে আসছি যে উনি কোনো সরকারি লোক না, কারণ উনি নর্মাল পাসপোর্টে, সাধারণ পাসপোর্ট দিয়ে উনি জেনারেল লাইনে গেছেন। ওনার কোনো প্রোটোকল নাই, কেউ এম্বাসি থেকেও আসে, সেটা আবার পরে আসছে। তো যদি একজন সাধারণ মানুষ হিসেবে ইকোনমি জোন দিয়েও তিনি যদি যান ইমিগ্রেশনে, তখন উনি যখন ওনার নাম বলেছেন এবং কেন এসছেন, এটা তো রাইট ইমিগ্রেশনের কর্মকর্তাদের জিজ্ঞেস করা। তারা তো বলেছেন যে আপনি জিজ্ঞেস করেছেন আপনি কেন এসছেন, নাম কি, নাম তো ওইখানে আছে। যখন মিলাচ্ছেন কেন আসছেন জিজ্ঞেস করলে, সেইভাবেই তিনি ওই যে তালিকা, ইমিগ্রেশন কর্মকর্তার তালিকা মিলিয়ে দেখেছেন যে ওনার নাম আছে কি নাই। সেইখানে ওনার নাম তারা প্রথমে পান নাই। তিনি প্রথম বলেছেন যে আমি হচ্ছে ইসের লোক, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তখন তাদের আরো খটকা লেগেছে, তাহলে উপদেষ্টা হলে তিনি কেন জেনারেল লাইনে আসলেন, তিনি কেন ইকোনমি লাইন দিয়ে আসলেন, তিনি কেন তার সরকারি পাসপোর্ট শো করলেন না, তাকে কেন প্রোটোকলের যে অ্যাম্বাসির প্রোটোকলের কেউ ইমিগ্রেশনকে আগে ইনফর্ম করলেন না বা কোনো তালিকা দিলেন না। এই জিনিসগুলো যখন ভেরিফাই হয়, এটা স্বাভাবিক, এটা আমাদের সবার ক্ষেত্রে এটা হয় যারা দেশের বাইরে যায়। কোনো কিছুই উনি সদুত্তর দিতে পারেননি, বরঞ্চ যেটি হয়েছে, ওনার যেহেতু ইউটিউব চ্যানেল, উনি ভারত বিদ্বেষী হিসেবে ভারতের সব সংস্থার কাছে তার যেহেতু ব্ল্যাক লিস্ট করা, সুতরাং তার নাম সেইখানে উঠে এসছে যে তার চ্যানেলটি সেখানে ব্লক করা আছে, ব্ল্যাক লিস্ট করা আছে, এবং তার নাম এই ব্ল্যাক লিস্টের তালিকায় আছে। সেটি তারা সিগন্যাল পেয়েছে তাদের সিস্টেমে। ফলে ইমিগ্রেশন স্বাভাবিকভাবেই কোনো জায়গা থেকেই তাকে ঢোকার মতো কোনো অপশন তারা পায়নি। এটি যদি বাইরে থেকে এরকম কেউ একজন বাংলাদেশেও প্রবেশ করতে আসতো, একই ঘটনা ঘটে থাকে। এবারে আসি যে পরবর্তীতে উনি পরিচয় দেওয়ার পরে যখন প্রশ্ন আসলো তার নর্মাল পাসপোর্ট কেন তিনি দেননি, কেন আনেননি, তখন তারা অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করেছে। অ্যাম্বাসি থেকে তখন বলা হয়েছে যে উনি আমাদের একজন উপদেষ্টা। ওনাকে তখন এটা বলা হয়েছে যে তুমি যদি উপদেষ্টা হও তাহলে তো তোমার প্রোটোকলের লোক আসবে, তুমি তো একজন মন্ত্রী স্ট্যাটাসে, প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, তোমার তো প্রোটোকলের লোক আসবে, কেউ তো আসে নাই। তো যখন মুন্ডা অ্যাম্বাসিতে খোঁজ নিয়ে কথাবার্তা বলে যখন কনফার্ম হলো, তখন তাকে যাওয়ার জন্য বলেছে। এই সময় দেখেন, ওই যে বললাম যে পুরো ঘটনা থেকে তার যে সাজানো আছে, যেগুলো করবেন পরিকল্পিত, এটি পরিষ্কার হয়ে গেছে। তখন উনি আর যাবেন না, উনি তখন হইচই শুরু করলেন, উনি আর তখন যাবেন না, উনি ফেরত আসবেন। এবং উনি সেখানে বসে এটা তার লোকজনকে তিনি পাস করে দিয়েছেন যে এই ঘটনা, এবং তিনি আসলেন কোথেকে, দিল্লি থেকে সরাসরি ঢাকায় ফিরলেন না, তিনি আবার কলম্বো হয়ে আসছেন। মানে নাটকীয়তা দেখুন যে তিনি কত ক্যারিসমাটিক একটি ডিজাইন করে ঘটনাটি সাজিয়েছেন। এবং এটি নিয়ে দেশে যে আবার ভারত বিদ্বেষী একটা উস্কানিমূলক আর কি রসদ যে তিনি পেয়ে গেছেন এবং লিখে দিয়েছেন, এবং এটি যে তিনি পরিকল্পিত ভাবে করেছেন, এটি কিন্তু প্রত্যেকটা, আমি যে কথাগুলো বললাম আপনারা নিজেরাও যুক্তিগুলো মিলিয়ে নিন। তো সেই জায়গায় এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একই দিনে দেখুন, এই যে লন্ডনে যুক্তরাজ্যে গেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাদেক কায়েম,
সেইখানে তাদের বিরুদ্ধে সেখানকার মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের সমর্থক তারা একটা কর্মসূচি পালন করছে। সেইখানে স্লোগান দেওয়া হয়েছে, এই জাহিদুর রহমানের যারা অনুসারী তারা, জামাতের যারা অনুসারী নেতা কর্মী তারা এবং এনসিপির সবাই মিলে সেইখানে স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি, ঢাকা না দিল্লি, মোদি মোদি। তো তারা সেইখানে বসেও ভারত বিদ্বেষী স্লোগান দিয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাহলে ভারত যদি এরকম একজন লোককে, সেটা আপনারা যারা শুনছেন আপনারাও যদি হন, কিংবা বাংলাদেশে যারা ধরেন বাইরের কোনো এক লোক, যদি আপনি জানেন যে বাংলাদেশকে সারাক্ষণ গালিগালাজ করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করছেন, তারপরে তারা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আর সেই লোক ইমিগ্রেশন দিয়ে, যদি ইমিগ্রেশনের লোকজন জানে, ইনফরমেশন থাকে তার কাছে, তাহলে কি তারা ঢুকতে দিবে? ঢুকতে দেওয়া তাকে কোনো মিনিমাম কোনো প্রশ্ন করবে না? এটা তো সারা বিশ্বেই হয়, বহু ইতিহাস আছে এরকম হয়েছে। সেই ঘটনাটা আমি অন্তত পক্ষে আমার কাছে পরিষ্কার, এটা এই ডাক্তার জাহিদুর রহমান তার স্বভাবসুলভভাবেই সেটি সাজিয়েছে এবং পরিকল্পনা করে এটি করেছে। আপনাদের আরেকটি কথা মনে করিয়ে দিয়ে শেষ করি। তিনি যে কিছুদিন আগে তার যে পারিবারিক, তার স্ত্রীর সঙ্গে এবং আরেকজন নারীর সঙ্গে যে ঘটনাগুলো, সেই সময় কিন্তু তিনি এইরকম বেশ কিছু নাটক কাহিনী তিনি সাজিয়েছিলেন, যেটি তার স্ত্রীও শেষ পর্যন্ত প্রকাশ করে দিতে বাধ্য হয়েছিলেন। ফলে এই জাহিদুর রহমান যে চরিত্রগত দিক থেকে, চারিত্রিক ভাবেই যে একটা সফরবাজ অসৎ মানুষ, এবং তিনি যে এই মানে এক ধরনের কি বলবো, এই যে একেবারেই উদ্দেশ্যমূলক ভাবে পরিকল্পনা করে যে এই ধরনের কিছু পরিস্থিতি তৈরি করতে সক্ষম একজন মানুষ, সেটা কিন্তু আবারও প্রমাণ হলো ভারতের দিল্লির এয়ারপোর্টের এই কাণ্ডের মধ্যে দিয়ে।